বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। এই চাচ্ছি 2025 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের টেস্ট এক্সামের জন্য রাইট ফর্ম অফ ভার্বস এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আজকের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস খতম হয়ে যাবে ইনশাল্লাহ। তো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। ওকে, চলে আসলাম রাইট ফর্ম অফ ভার্বসে। এটা তোমাদের 4 নম্বর কোশ্চেনে এসে থাকে। এতে 14টি গ্যাপ দেওয়া থাকবে। প্রতিটি গ্যাপ যদি তুমি যথাযথভাবে ফিল আপ করে ফেলতে পারো, অর্থাৎ সঠিক রাইট ফর্ম অফ ভার্ব বসাতে পারো, তাহলে অবশ্যই তুমি 7 মার্কস পাবে। 14টা হলে 7 মার্কস, ঠিক আছে? অর্থাৎ প্রতি গ্যাপের জন্য হাফ মার্কস করে বরাদ্দ। এখন দেখো, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট অর্থ হচ্ছে সঠিক, ফর্ম অর্থ হচ্ছে গঠন, অফ মানে এর, আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তার মানে এটা কী দাঁড়ায়? যে ক্রিয়ার সঠিক গঠন। তো রাইট ফর্ম অফ ভার্বস টোটালি 5টি। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এরপর রয়েছে ভার্ব 4 এবং ভার্ব 5। তো ভার্ব 1টা কি? যেমন ধরো ডু, তাহলে এর ভার্ব 2 কি? ডিড। ভার্ব 3 কি? ডান। ভার্ব 4 হচ্ছে ডুইং। ভার্ব 5 হচ্ছে টু ডু। এভাবে গো, ওয়েন, গন, গোয়িং, টু গো। ওকে, তো দেখো এখানে মূল বিষয় হচ্ছে এই 3টাই, যেমন ভার্ব 1, ভার্ব 2 আর ভার্ব 3। তো ভার্ব 1-এর সাথে তুমি আইএনজি করে দাও, ওটাই ভার্ব 4 হয়ে যাবে। তো এই ভার্ব 4কে প্রেজেন্ট পার্টিসিপলও বলা হয়, ঠিক আছে? আর ভার্ব 5 যেটা, সেটা হচ্ছে যে ভার্ব 1-এর আগে জাস্ট টু বসায় দাও, তাহলে এটা ভার্ব 5 হয়ে যাবে, অথবা এটাকে বলা হয় ইনফিনিটিভ। তো এই যে 5টা ফর্ম, রাইট ফর্ম অফ ভার্বসের 5টা যে ফর্ম, এই ফর্মগুলো তুমি যদি এটা বুঝো যে এই ফর্মগুলো কোনটা কোন জায়গায় বসবে, এইটা বুঝলেই তোমার রাইট ফর্ম অফ ভার্বস 7-এ 7 মার্ক চলে আসবে। এখন দেখো ব্যাখ্যাটা দেই যে কখন কোনটা বসে। যে অতীত বুঝালে, তো রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকটা তো তোমাদের একটা প্যাসেজ আকারে, শূন্যস্থান আকারে থাকে। তো এই শূন্যস্থানের বিষয়টা যদি অতীত বুঝায়, তাহলে অতীত বুঝালে সবগুলো গ্যাপ মানে সবগুলো শূন্যস্থানে তোমাকে কি বসাইতে হবে? ভার্ব 2 মানে ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। আর যদি অতীত না বোঝায়, তাহলে সবগুলো গ্যাপে তোমাকে কি রাখতে হবে? ভার্ব 1 রাখতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস রাখতে হবে। অর্থাৎ অতীত না বোঝালে গ্যাপের মধ্যে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস বা ইএস বসায় দেবা। এখন দেখো ব্র্যাকেটে কিন্তু অনেক সময় বি লেখা থাকে, বিই, বি। এই বি মানে কি? হওয়া। তো বি লেখা থাকলে এই বি এর পরিবর্তে তোমাকে লিখতে হবে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এখন যে প্যাসেজটা তোমাকে দেওয়া হবে, মানে শূন্যস্থানের জন্য যে প্যাসেজ আকারে যেটা থাকবে, সেটা যদি তোমার মনে হয় যে এটা বর্তমান প্রেক্ষাপটে কথা বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এম ইজ আর। আর যদি অতীত প্রেক্ষাপটে কথা বলা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াজ ওয়ার বসাতে হবে। এক্ষেত্রে তোমাকে অবশ্য মনে রাখতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। ওকে ওকে, তো আমরা এখন একটু সাবজেক্টের সিঙ্গুলার এবং ভার্বের সিঙ্গুলার, প্লুরাল এগুলো জেনে নেব। ওকে, তো দেখো আই, আই অর্থ কি? আমি। আর ওই অর্থ কি? আমরা। তো আমি দ্বারা কয়জনরে বোঝায়? একজনরে বোঝায়, এজন্য এটা সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গেল শব্দটা থেকে সিঙ্গুলার কথাটা আসছে। আবার ওই অর্থ কি? আমরা। আমরা বলতে একের অধিক বোঝায়, একের অধিক বোঝানোর কারণে এটা হচ্ছে প্লুরাল। এভাবে ইউ মানে তুমি, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে ইউ, তোমরা। এরপরে হি, শি, ইট, এটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে দে। এরপরে ধরো বয়, এটা হচ্ছে সিঙ্গুলার, যদি বলা হয় বয়েস, তো এটার সাথে এস
থাকলে বয়ের সাথে যখন এস যুক্ত করা হয়েছে তখন এটা কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। স্টুডেন্ট, তো এটার প্লুরাল কি স্টুডেন্টস। অর্থাৎ কোনো নাউনের সাথে যদি তুমি এস যুক্ত করে দাও তাহলে সেটা কি প্লুরাল হয়ে যায়। অর্থাৎ কোনো সাবজেক্টের সাথে যদি এস থাকে সেটা কিন্তু প্লুরাল। কিন্তু ভার্বের ক্ষেত্রে আবার বিষয়টা পুরোটাই উল্টা। অর্থাৎ ভার্বের সাথে যদি এস থাকে তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার। যেমন এম বা ইস, এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা প্লুরাল হচ্ছে আর। এভাবে ওয়াজ এটা সিঙ্গুলার, এটা প্লুরাল আর। হ্যাজ এটা সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে হ্যাভ। ডাস সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ডু। তো এবার তুমি খেয়াল করে দেখো যে সিঙ্গুলার ভার্বগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু এস যুক্ত করা আছে, এম ব্যতীত। এম এর মধ্যে কোনো এস নাই, বাট ইজের মধ্যে কি আছে, এস আছে। তারপর ওয়াজের মধ্যে কি আছে, এস আছে। হ্যাজের মধ্যে কি আছে, এস আছে। ডাজের মধ্যে কি আছে, এস আছে। তার মানে ভার্বের সাথে এস থাকলে সেটা হচ্ছে কি সিঙ্গুলার। তো এইখানে দেখো একটা এক্সাম্পল আছে যে এ গুড স্টুডেন্ট ড্যাশ ডু হিজ হোমওয়ার্ক রেগুলারলি। তো এইখানে দেখো যে এইখানে এ গুড স্টুডেন্ট এখানে একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট এটা একটা নাউন, এর সাথে কিন্তু এস যুক্ত করা নাই। এজন্য তোমাকে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, এস বা ইএস যুক্ত করতে হবে। অর্থাৎ ডু থেকে এটা কি হয়ে যাবে, ডাস হয়ে যাবে। কেন? কারণ এটা সাবজেক্টের সাথে কি নাই, এস বা ইএস নাই। যখন সাবজেক্টের সাথে এস বা ইএস থাকবে না তখন অবশ্যই ভার্বের সাথে তোমাকে কি করতে হবে, এস বা ইএস রাখতে হবে। অর্থাৎ এইখানে যদি অতীত না বোঝায়, তোমার ওই প্যাসেজটা শূন্যস্থানের যে প্যাসেজ, এই প্যাসেজটা যদি অতীত না বোঝায় তাহলে সবগুলা ভার্ব তুমি কি করবা, ভার্ব ওয়ান রেখে দিবা। তবে যদি একজন বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এবার দেখো স্টুডেন্টস এটার সাথে কিন্তু আবার কি আছে, এস যুক্ত করা আছে, এই জন্য ভার্বের সাথে আর এস যুক্ত করা যাবে না। অর্থাৎ এখানে ডুই থাকবে। এবার আসি যে প্যাসিভ যদি বোঝায়, প্যাসিভ বোঝালে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি বসাতে হবে তোমাকে। তো আসলে প্যাসিভটা কি, যে সাবজেক্ট যদি নিজে নিজে কাজ করতে না পারে কিংবা সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি বসে। অক্সিলারি মানে কি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এর সাথে তুমি ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবে। ঠিক আছে, যেমন এখানে দেখো ফুটবল, এখানে ফুটবলটা সাবজেক্ট, বাট ফুটবল তো আসলে কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু। তো যেই কারণে তোমাকে এখানে কি করতে হবে, অক্সিলারি প্লাস ভার্ব থ্রি গ্যাপের মধ্যে বসাইতে হবে। অর্থাৎ ফুটবল ইজ প্লেড, কারণ ফুটবল নিজে নিজে খেলতে পারে না। এভাবে ইংলিশ এটা কি একটা সাবজেক্ট, কিন্তু ইংলিশ তো কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু। তো যখন বস্তু হয়, সাবজেক্ট যখন বস্তু হবে তখন তোমাকে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি নিতে হবে। অর্থাৎ এখানে স্পিক এই জায়গায় তোমার কি হবে, ইজ স্পোকেন। এরপরে যদি উদ্দেশ্য বোঝায় কিংবা অবজেক্ট যখন বস্তু হয় তাহলে তোমাকে টু প্লাস ভার্ব ওয়ান বসাইতে হবে গ্যাপের মধ্যে। যদি উদ্দেশ্য বোঝায় কিংবা অবজেক্টটা যখন বস্তু হবে তখন তোমাকে টু প্লাস ভার্ব ওয়ান বসাইতে হবে। যেমন উই ইট ফুডস ড্যাশ লিভ। তো এখানে দেখো অবজেক্ট কোনটা, ফুডস। এই ফুডসটা হচ্ছে এখানে অবজেক্ট। তো এখানে অবজেক্ট কি, অবজেক্টটা হচ্ছে ফুড মানে খাবার অবশ্যই এটা একটা বস্তু। তো বস্তু হওয়ার কারণে এখানে অ্যান্সারটি কি হয়েছে, টু লিভ। আর যদি উদ্দেশ্য না বোঝায় কিংবা অবজেক্ট যখন ব্যক্তি হয় তাহলে ভার্বের সাথে তোমাকে কি করতে হবে, আইএনজি করতে হবে। মানে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে ভার্বের সাথে আইএনজি করতে হবে। অর্থাৎ এখানে গো আছে তাহলে গোয়িং হয়েছে। কেন? কারণ এখানে অবজেক্ট রয়েছে ব্যক্তি, হিম, এটা একটা ব্যক্তি। তো যে কারণে এখানে আইএনজি করতে হয়েছে। তো এই পাঁচটা বিষয় যখন তুমি বুঝবা তখন তোমার রাইট ফর্ম ভার্বস একদম 100% তুমি 7 মার্কস তুলে ফেলতে পারবে। তবে এর সাথে কিছু এক্সট্রা রুলস রয়েছে, সেটাও তোমাকে ফলো করতে হবে। তো সেটা কি, যদি মডাল ভার্ব বা টু এরপরে গ্যাপটা দেওয়া হয় তাহলে সেখানে তোমাকে ভার্ব ওয়ান বসাইতে হবে। যেমন ইউ ক্যান ড্যাশ গো, তো এখানে গোই হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে মডাল ভার্ব ক্যান রয়েছে। তো মডাল ভার্বের পরে কি, ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ানই বসবে। আচ্ছা, এরপরে আসি যে মডাল ভার্ব বা টু এরপরে যদি বি থাকে, মডাল ভার্ব বা টু এরপর যদি বি কথাটা থাকে তাহলে তোমাকে ভার্ব থ্রি বসাইতে হবে। অর্থাৎ এখানে দে শুড বি টেক,
তো এখানে দেখো শুড বি, তো এখানে বি আছে মডেল ভার্বের পরে, শুড মডেলটার পরে বি আছে, যে কারণে এখানে টেক থেকে কি হয়ে গেছে, টেকেন হয়ে গেছে। আচ্ছা, এরপর যদি ব্র্যাকেট এরকম থাকে, নট দেওয়া থাকে ব্র্যাকেটে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট, কুড নট, এর সাথে যে ভার্ব ওয়ানটা দেওয়া থাকবে সেই ভার্ব ওয়ানটা লিখতে হবে। তারপরে এখানে নট আছে এবং ভার্ব ওয়ান হিসেবে আন্ডারগো আছে। তো এইখানে এজন্য কি হয়েছে, ডিড নট আন্ডারগো। এমন কথা হয়েছে এখানে ডু নট বা ডাজ নট কেন হইল না, এটা এজন্যই হলো না কারণ এখানে রাজার কথা বলা হচ্ছে। রাজা, এখন কি আর রাজার যুগ আছে, নাই, তাহলে এটা অতীতের কোনো ঘটনা থেকে নেওয়া। তো এজন্য এখানে ডিড নট, তো এই নটের আগে ডিড বসাইছো, তারপরে জাস্ট যে ভার্ব ওয়ানটা আছে সেই ভার্ব ওয়ানটা বসাই দিছো, আন্ডারগো। এরপর দেখো নাও অ্যাট দিস মোমেন্ট, নাও অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এগুলো যদি থাকে তাহলে এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি করতে হয়। তো যেহেতু এখানে নাও রয়েছে, তো এই জন্য এখানে কি করতে হয়েছে, এম ইজ আর, যেহেতু উইমেন অনেকগুলো মেয়ে, তো এখানে এই জন্য আর এবং ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। এরপর দেখো কোনো অক্সিলারি যদি থাকে, অক্সিলারির পরে যদি গ্যাপ দেওয়া হয় তোমাকে, তো ওই অক্সিলারির পরে ভার্ব থ্রি হবে অথবা ভার্বের সাথে আইএনজি হবে। এখানে যেহেতু হ্যাজ রয়েছে এজন্য এটা ভার্ব থ্রি করে দেওয়া হয়েছে, রাইট থেকে কি হয়েছে, রিটেন। আচ্ছা, এরপর দেখো ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, লেট, অ্যাট প্রেজেন্ট, এগুলো যদি থাকে তাহলে হ্যাভ বা হ্যাজের পরে ভার্ব থ্রি হয়। তো এখানে দেখো অলরেডি আছে, তাহলে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি হবে। যেহেতু হ্যাজ প্রশ্নপত্রে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে জাস্ট ভার্ব থ্রিটা লিখলেই হবে। তো শিফট, এটার ভার্ব থ্রি কি, শিফটেড। তো অ্যান্সারটা কি হয়েছে, শিফটেড। এরপরে ফ্রেজ বা টু ব্যতীত প্রিপজিশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করতে হবে, ঠিক আছে। তো এখানে উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজ, যার কারণে এটা আইএনজি হয়েছে, লার্নিং। এরপর দেখো 8 নাম্বার, উইশ বা অ্যাস ইফ। উইশ বা অ্যাস ইফ থাকলে সেক্ষেত্রে গ্যাপে তোমাকে ওয়ার বসাইতে হবে অথবা ভার্ব টু বসাইতে হবে। এখন যদি উইশ বা অ্যাস ইফ যুক্ত যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হবে সেখানে যদি ব্র্যাকেটে উল্লেখ থাকে বি, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওয়ার বসাইতে হবে। আর যদি মূল ভার্ব দেওয়া থাকে, মূল ভার্বটার জন্য তোমাকে ওই ভার্বটার ভার্ব টু করতে হবে, মানে পাস্ট ফর্ম করতে হবে। তো যেহেতু উইশ যুক্ত বাক্যে বি লেখা আছে এই জন্য এখানে ওয়ার বসায় দাও। এরপরে লিস্ট কথাটা থাকলে তোমাকে এই যে ভার্ব ওয়ানটা দেওয়া থাকবে তার আগে যা শুট বসাই দেবা, অর্থাৎ এখানে হি ওয়ার্কস ফার্স্ট লিস্ট, এই যে লিস্ট আছে এই জন্য এই মিসের আগে যা শুট বসাই দাও, শুট মিস। এরপর দেখো যদি উচিত অর্থ বোঝায় তাহলে সেক্ষেত্রে শুট প্লাস ভার্ব ওয়ান হয়, ঠিক আছে। উচিত অর্থ যদি বোঝায়, উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমরা বাবা মার অবাধ্য হব। তো এটা তো আসলে সঙ্গতিপূর্ণ না, আমাদের বাবা মার অবাধ্য হওয়া উচিত নয়, এজন্য শুট বসানো হয়েছে, তারপরে নট বসানো হয়েছে, অফেন্ড। যদি আমি দিতাম যে শুট অফেন্ড, তার মানে আমাদের অবাধ্য হওয়া উচিত, তাহলে এটা সঙ্গতিপূর্ণ হলো না, এজন্য শুটের পরে নট কথাটা ব্যবহার হয়েছে, অর্থাৎ উচিত অর্থে শুট প্লাস ভার্ব ওয়ান বসে। তো এটাই ছিল তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস। এখন তোমরা জাস্ট এইভাবে জাস্ট তুমি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলো, বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে 100% তুমি রাইট ফর্ম ভার্বস অনায়াসে করে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।